হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিক 2026। চলো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি 11 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 10 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। আজকে আমাদের 11 নম্বর স্কুল, পেজ নাম্বার তোমাদের আসতে হবে 139 পেজ। চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে আজকের ক্লাসে প্রশ্নগুলোতে আমরা চলে আসবো। আচ্ছা, এবছরে তোমাদের মাধ্যমিক 2027, তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। তোমাদের যে অঙ্ক পরীক্ষা হবে, তোমাদের এবার অঙ্ক পরীক্ষার রেজাল্ট ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস তোমাদের প্রদীপ স্যার ভালো করে ডিটেলসে সব অঙ্ক একদম ধরে ধরে শিখিয়ে দিচ্ছে। অঙ্কে কোনো সমস্যা নাই। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, তোমরা কিন্তু অঙ্কেতে 100 পাবা। আমি তোমাদের অঙ্কেতে 100 তুলে দেবো, ঠিক আছে? তোমাদের শুধু প্রত্যেকটা ক্লাস দেখতে হবে মনোযোগ সহকারে, ঠিক আছে? তো চলো আমি আর দেরি করব না। আমাদের যে প্রথম প্রশ্ন আছে আজকের ক্লাসে, 1 নম্বরে আমরা চলে আসবো। দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা কী বলেছে লক্ষ্য করো। একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে, বছরের শেষে লাভ হয়েছে এত টাকা। তাহলে তৃতীয় বন্ধু লভ্যাংশ বের করতে বলেছে। তা আমরা দেখো এখানে তৃতীয় বন্ধুর যে লভ্যাংশটা বের করব কীভাবে, দেখো তৃতীয় বন্ধু এখানে 3 বন্ধু আছে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়। তা তৃতীয় আছে 9, আর এখানে আনুপাতিক যোগ করে নিবা, 6 4 10 আর 9 19। তার আনুপাতিক যোগ 19 পেয়ে গেলাম। আর লাভটা হয়েছে আমাদের কত, এই যে 7600, ঠিক আছে? এত টাকা লাভ হয়েছে, তাহলে এটা দিয়ে গুণ করে নাও। তো এইভাবে সরল করি আমরা তৃতীয় বন্ধু লভ্যাংশ বের করতে পারবো, এত টাকা হবে আমাদের। চলো দেখো আমরা এখন এই যে 19 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব, ভাগ বা কাটাকাটি যেটাই তোমরা বুঝতে পারো, ঠিক আছে? দেখো খুব সহজে আমরা করে নিতে পারবো। তোমরা যে 19কে 19 নামাতে পারো না, তো 19 4 76 হয়, মানে 19কে 4 দিয়ে গুণ করলে তোমরা 76 পেয়ে যাবা, ঠিক আছে? এই যে দেখো 4 নং 36 6, হাতে থাকলো 3, 4 1 4, 4 3 7। তাহলে যেটা বলবো যে 19 4, যে 19 4 76, আর দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। আর এদিকে 9 4 গুণ করে 9 4 36, আর দুটো শূন্য বসিয়ে দাও, 3600 টাকা তৃতীয় বন্ধুর লভ্যাংশ আমরা পেয়ে গেলাম। 3600 টাকা, ডি নাম্বার অপশান। এভাবে তোমরা অঙ্কটা করে ডি নাম্বার অপশানটা এভাবে খাতায় বসিয়ে দিবা, ঠিক আছে? তোমরা চাইলে সংক্ষেপে করতে পারো, অত ডিটেলসে করার প্রয়োজন নয়, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। পরীক্ষায় কিন্তু এভাবে করে নিলেও তোমাদের কিন্তু নাম্বারটা দিয়ে দিবে, 1 মার্ক আছে 1 নাম্বার দিয়ে দেবে। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে আসবো। তবে পরের প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। 2 নাম্বারটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা দেখো আছে 4x² প্লাস bx প্লাস 5 = 0। দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল 3 দেওয়া আছে, তাহলে বি এর মান বের করতে বলেছে। বীজদের যোগফল, দেখো বীজদের যোগফলের সূত্রটা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে -b/a মাইনাস বি। দেখো বি কিন্তু এখানে এক্সের সহগ, যেটা এখানে বি আছে, এক্সের সহগটা বি দেওয়া আছে। আর বি/এ হচ্ছে s² সহগ, নিচে হবে s² সহগ যেটা 4 আছে, এখানে 4 বসিয়ে দাও। তাহলে এটাকেই বলা হয় বীজদের যোগফল, এটা মনে রাখবা। বীজদের যোগফল -b/a, এক্সের সহগটাকে বি বলবো, s² সহগটাকে এ বলবো, এই যে -b/a। আর এই যোগফলটা কত দেওয়া আছে, 3 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব। দেখো আমরা বি এর মানটা বের করবো, যে -b সমান এই 4 3 12 করে নাও। তাহলে বি সমান মাইনাসটাকে ডান দিকে নিয়ে আসতে পারবা, তাহলে -12 হয়ে গেল। তাহলে বি এর মান -12। তোমরা যদি অপশান দেখো সি নাম্বার অপশানটা, তাহলে এখানেও তোমরা সি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এখানে একটি ভেদ দেওয়া আছে, এক্স ভেরিয়েস 1/y দেওয়া আছে, আর ওয়াইয়ের মানটা 6 হলে এক্সের মান 12, আবার এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান কত। তাহলে আমরা চলে ভেদটাকে তুলে দিই। দেখো ভেদ যদি তুলে দাও, তাহলে এক্স সমান একটা ধ্রুবক কে চলে আসবে, কে, আর এখানে 1/y তো ছিলই। তাহলে দেখো এভাবে দাঁড়িয়ে যাবে আমাদের। এখন দেখো একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। এবার এখানে এক্সের মান 12 দেওয়া আছে, ওয়াইয়ের মান 6 দেওয়া আছে। তাহলে এক্সের মান 12, তো এক্সের জায়গায় আমি 12 বসিয়ে দিলাম, কে ইন্টু, আর ওয়াইয়ের মান এখানে 6, তো 6 বসিয়ে দিলাম। তো এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো আমরা। দেখো কে এর মানটা যদি এখানে দেখো না, এই যে 12 6 72 হয়ে যাচ্ছে, এখানে দেখো এই যে বর্গগুণ হয়ে যাবে 12 6 72। তাহলে আমরা 1 থেকে যদি মানটা বসিয়ে দিই, 1 থেকে, তাহলে এখানে লক্ষ্য করো
আমাদের সমীকরণটা হয়ে যাবে এক্স সমান সমান কে এর জায়গায় বসিয়ে দেবো আমরা 72, আর এটা 1/2 আছে। ঠিক আছে, এভাবে দাঁড়িয়ে গেল সমীকরণটা। এখন আমাদের এখানে দেখো এক্সের মান যদি 8 হয় ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। তাহলে এক্সের মান 8, তাহলে এখানে বলে দেবো যে যখন, এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম, যখন এক্স সমান সমান 8, তখন আমরা যদি 2 থেকে বলি, 2 থেকে, তাহলে এক্সের জায়গায় আমি 8 বসালাম। এই যে আমাদের 72 × 1/y। আচ্ছা দেখো 8 নং 72, এটা কাটাকাটি করতে পারবা, 8 নং 72। তাহলে এখানে কত রইল দেখো, এইদিকে কিছু নাই তো 1, এদিকে 9/, এটা y করতে পারবা। তাহলে ওয়াইয়ের মানটা দেখো, y সমান সমান এটা 9, এই যে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে ওয়াইয়ের মানটা 9 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার 9। দেখো যদি অপশান লক্ষ্য করা যায়, তাহলে দেখো আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো তোমরা এখানে এইভাবে সি নাম্বার অপশানটা বসিয়ে দাও। তারপর 4 প্রশ্নটা দেখো কি বলছে এখানে। এখানে 2 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। পরস্পর অন্তঃস্পর্শ করে, তা দেখো আমি এই যে ধরো একটি বৃত্ত যার ব্যাসার্ধ আমি 3 সেমি নিলাম, আর একটি বৃত্ত আমি তৈরি করবো এখানে যারা অন্তঃস্পর্শ করেছে, এই যে একটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বড় বৃত্তের ব্যাসার্ধর কেন্দ্র আমি এখানে নিয়ে নিলাম, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রটা এখানে নিলাম। এটা এ কেন্দ্র, এখানে কেন্দ্রটা আমি বি কেন্দ্র নিলাম, আর এখানে আমি সি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে এসিটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের কিন্তু 3 সেমি দেওয়া আছে। আর বিসি হচ্ছে আমাদের কত, এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বিসিটা হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিন্তু বলে দিয়েছে কত, 2 সেমি। আচ্ছা তাহলে লক্ষ্য করো এখানে আমাদের যে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তো লক্ষ্য করো এখানে মানে কেন্দ্র দুটির দূরত্ব, মানে বড় বৃত্তের কেন্দ্র এ আর ছোট বৃত্তের কেন্দ্র বি আছে। তাহলে এই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব আমরা কত দেখতে পাচ্ছি, এ বি না? তো আমাদের কিন্তু এখানে এ বি বের করতে বলেছে। তাহলে এ বি পাবো কী করে? এই যে পুরো এসি থেকে বিসি বাদ দিলে তো এ বি হয়ে যাবে। তাহলে এসি থেকে বিসি বাদ দাও। ঠিক আছে, এই যে জ্যামিতিক বিয়োগ, এসি থেকে বিসি বিয়োগ করলে আমরা এ বি পাবো। আর এসির মান 3, বড় বৃত্তের ব্যাসার্ধ আছে, আর বিসিটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা 2 সেমি। তাহলে এখানে বিয়োগ করে এটা পেয়ে যাবে 1 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা 1 সেমি পেয়ে গেলাম। দেখো ডি নাম্বার অপশানটা, তো আমরা ডি নাম্বার অপশানটা বসিয়ে দেবো। পরের প্রশ্নে আমরা চলে আসবো 1-এর 5 নাম্বার প্রশ্ন। দেখো এখানে বলছে ও কেন্দ্র বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে ওই বৃত্তের পি এ পি বি দুটি স্পর্শক আছে। কোণ পি ও এ 50 ডিগ্রি হলে কোণ এ পি বি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা তো দেখো আমরা প্রশ্ন থেকে ছবিটা তৈরি করি, তারপর প্রশ্নটা ভালো করে বুঝবো। ও কেন্দ্র বৃত্ত আছে, তাহলে একটি বৃত্ত আছে আমাদের, এই যে আমি একটি বৃত্ত তৈরি করলাম, এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি। তাহলে এখানে আমাদের একটি বিন্দু পি আছে, পি বিন্দু, আর পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আছে, একটা পি এ একটা পি বি। তো চলো আমি দুটি স্পর্শক তৈরি করি। আচ্ছা এদিকে পি বিটা আমি তৈরি করে নিই, এটাকে আমি এখানে বি নাম দিলাম পি বি, আর এদিকে স্পর্শকটা তৈরি করি। এই যে আমরা এখানে এ নাম দিয়ে দিই, এটা হচ্ছে পি এ স্পর্শক। ঠিক আছে, এভাবে কিন্তু আছে। আর কোণ দেখো এই যে পি ও এ, আচ্ছা কেন্দ্রবিন্দু, কেন্দ্রটা আমাদের এখানে ও বলেছে, তাহলে পি ও এ, তাহলে আমাদের দেখো ওপি কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, যেভাবে আমাদের কোণটা বলেছে পি ও এ, তাহলে আমরা ওপি যোগ করব। তাহলে ওপিটা আমি যোগ করে দিলাম, মানে প্রশ্নে যেভাবে বলা থাকবে না সে অনুযায়ী কিন্তু ছবিটা তৈরি হবে। তাহলে পি ও এ, তাহলে এখানে আবার দেখো ও এ যুক্ত করতে হবে, এই যে ও এ যুক্ত করে দিলাম। তাহলে পি ও এ মানে এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এপিবি মানে এই কোণের মানটা, এপিবি এই কোণের মানটা বের করতে বলেছে কত হবে। দেখো আমরা কী করে পাবো? আচ্ছা আমি এখানে দেখো এই যে ওবি যুক্ত করলাম, ওবি যুক্ত করে দিলাম। এখন আমাদের যেটা জানতে হবে যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক, এই যে পি এ পি বি, এদের দৈর্ঘ্য সমান হয়। পি এ স্পর্শক আর পি বি স্পর্শক, এদের দৈর্ঘ্যগুলো সমান হবে।
এদের দৈর্ঘ্যগুলো সমান হবে এবং কেন্দ্রের যে কোণ তৈরি করবে, যে কেন্দ্রের দুটো কোণ, মানে এখানে আমাদের এই কোণ দুটো সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। POA সমান সমান আমরা পেয়ে যাব POB। আমাদের একটা উপপাদ্য আছে, আমি দেখাবো তোমাদের উপপাদ্য 41, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান হবে এবং এই দুটো কোণও আমরা সমান পাবো। এখানে একটু ছোটো বড়ো হয়ে গেছে, যাই হোক, তাহলে এই দুটো কোণ আমাদের সমান হবে, মানে আমরা কোণ সমান পেয়ে যাব APO, এই যে APO সমান সমান আমরা বলতে পারবো BPO। এই জিনিসগুলো কিন্তু পাবো উপপাদ্য 41 থেকে, ঠিক আছে। কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর দুটি স্পর্শক, তাদের দৈর্ঘ্য, এই যে PA স্পর্শক এবং PB স্পর্শক দৈর্ঘ্য সমান হবে, কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করবে, এরা সমান হবে এবং এখানে দেখো এই যে OPটা না APBকে সমদ্বিখণ্ডিত করবে, এই যে OPটা কোণ APB কোণকে সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য আমাদের এই দুটো কোণ সমান হয়ে যাবে। এই যে আমাদের উপপাদ্য 41, তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি, বই থেকে তোমরা চলে আসবা পেজ নাম্বার যদি এসো 211 পেজে, এই যে উপপাদ্য 41 আছে, একদম এই যে প্রমাণটা লক্ষ্য করো, তাই তো। কী বলেছে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে। এই যে দেখো PAPB সমান হবে, যেটা আমাদের PAPB, এটা প্রমাণ দেখাতে বলেছে। আর তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, মানে POA আর POB এটা সমান উৎপন্ন করবে, ঠিক আছে। দেখো এটা আমাদের প্রমাণ দেখানো হয়েছে এখানে। আরেকটা জিনিস যেটা বললাম যে এই যে এই কোণটা, মানে OPটা AP কোণ APB কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে APO সমান সমান BPO হবে। দেখো এখানেও কিন্তু এটা হয়েছে, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো হয়েছে, এই যে ত্রিভুজ POA, ত্রিভুজ POA এই ত্রিভুজটা, আর ত্রিভুজ PBO এই দুটো ত্রিভুজ সর্বসম এখানে কিন্তু প্রমাণ দেখানো হয়েছে। তাই দুটো ত্রিভুজ সর্বসম হলে তো আমরা বলতে পারবো এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এই কোণটা আর এই কোণটা, মানে APO কোণ BPO, এই দুটো কোণ কী হবে, সমান হবে। দেখো এইদিকে আমাদের বলেছে এই পেজে, লক্ষ্য করো এই উপপাদ্যটি থেকে আরও পেলাম আমরা যে কোণ APO সমান সমান কোণ BPO, কারণ সর্বসম ত্রিভুজের এগুলো অনুরূপ কোণ, তাই তো, তার জন্য আমরা এই দুটো কোণকে সমান বলতে পারবো। তাহলে এই অনুসারে উপপাদ্য 41 অনুসারে কিন্তু আমরা দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা বলতে পারবো। তাহলে এগুলো যে আমরা দেখালাম এই তিনটি কারণ, তা তোমরা এখানে বলতে পারো যে উপপাদ্য 41 থেকে, তাই তো। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই যে আমাদের বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর কিন্তু লম্বভাবে অবস্থান করবে, এই কোণটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। মানে এখানে যে কোণটা পাবো OAP এই কোণটা আমাদের হবে 90 ডিগ্রি হবে, মনে রাখবা কিন্তু। আচ্ছা, তাহলে দেখো তো আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেছি, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই যে POA ত্রিভুজটা, এই ত্রিভুজে দুটি কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণ যেটা APO, এই কোণটা পেয়ে যাবো না। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ POA এর আমরা বের করতে চাইছি কোণটা APO কোণটা বের করতে চাইছি, এটা আমরা পেয়ে যাব। তাহলে ধর্ম যেটা ত্রিভুজের 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা হয়ে গেছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবা। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি এটা 40 ডিগ্রি হবে, কারণ এ 90 ডিগ্রি, এ 50 ডিগ্রি, তাহলে এ কত হবে 40 ডিগ্রি হবে, কারণ 50 ডিগ্রি 40 ডিগ্রি মিলে 90 ডিগ্রি, তাই তো। এ যখন একাই সমকোণ, এরা দুজন নিয়ে সমকোণ হবে, 90 180 ডিগ্রি। তো চলো আমাদের যেটা নিয়ম, যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা আমরা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে 180 ডিগ্রি মাইনাস, আর এটা যদি যোগ করে এটা পেয়ে যাবা 140 ডিগ্রি, 140 ডিগ্রি এখানে বিয়োগ করে হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি। তা দেখো এই কোণটা আমরা কিন্তু 40 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কোণ তো সমান, যেটা আমি দেখালাম যে এই দুটো কোণ APO কোণ আর BPO কোণ সমান, তাহলে এই কোণটা কত 40 ডিগ্রি আমাদের। তাহলে এখন যে APB কোণটা বের করতে বলেছে, তাহলে আমরা কত হবে, তাহলে আমরা পেয়ে যাব যে অতএব APB কোণটা, তাই তো। APB কোণটা আমরা বলবো 40 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তাহলে হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি, তাই তো। এটা 40 ডিগ্রি আমাদের, তাহলে APB কোণটা আমরা পেয়ে যাব 80 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে 80 ডিগ্রি। যদি অপশান লক্ষ্য করো যে B নাম্বার অপশানটা দেখা যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে B নাম্বার অপশানটা পেয়ে গেলাম, আমরা B নাম্বার অপশানটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে।
দেখো এর পরের প্রশ্নতে যদি আমরা চলে আসি 6 নম্বর প্রশ্নটা কী বলছি, দেখো একটি গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তত ঘন একক, তা গোলকটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে লক্ষ্য করো আমাদের যে গোলক যেটা ফুটবল, আমি যদি এখানে একটা গোলকের ছবি আঁকি, একদম যে আমাদের গোলকের যে উদাহরণ ফুটবল, তো সেই গোলকের বক্রতল পুরো ফুটবলের যে সমগ্র তলটা সেটাই বক্রতল, তার ক্ষেত্রফল ব্যাসার্ধ আমি যদি এখানে আর ধরে নিই, তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² সমান সমান যেটা বলেছে এই গোলকের আয়তনের সঙ্গে সমান বলেছে। তাহলে আয়তন দেখো সেই গোলকের আয়তন বা ফুটবলের যে আয়তন, ভিতরে যতটা বায়ু আছে, ভিতরে যে ফাঁপা জায়গাটা, তাহলে গোলকের আয়তনের সূত্র মনে রাখবা 4/3πr3। এটা আমাদের বলেছে সমান বলে দিয়েছে, মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আর গোলকের আয়তনটা সমান, এটাই প্রশ্ন বলেছে। এখান থেকে আমরা দেখো গোলকটির ব্যাস পেয়ে যাব। আগে তো ব্যাসার্ধ আমাদের আর বের হবে, আর পেয়ে গেলি ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে এখানে সরল করো, পাই কেটে দাও, 4 কেটে দিতে পারবা। আচ্ছা এখানে r², এখানে r³, তাহলে r²r³, তাহলে এখানে একটা রইবে, আমাদের এখানে কিছু নেই 1, আর এদিকে আমাদের দেখো যে উপরে আর নিচে কিন্তু 3 আছে, r/3, তাহলে r এর মানটা যদি এখানে বলতে চাই তা 3 × 3, তাহলে r এর মানটা 3। দেখো আমরা সেই গোলকটি কিন্তু ব্যাসার্ধ পেলাম, কিন্তু গোলকের আমাদের ব্যাস বের করতে বলেছে, তাহলে গোলকের ব্যাস হয়ে যাবে 2 × 3, মানে এই যে ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস, তাহলে আমাদের 6 হয়ে যাবে। তোমরা এখানে একক নিয়ে নিবা, 6 একক, একক তো দেওয়া নাই, তো 6 একক। তো দেখো 6 একক তো অপশন লক্ষ্য করো, যেটা আমাদের সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো সি নাম্বার অপশানটা। পরে 1/7 প্রশ্নটা লক্ষ্য করো, বলছে একটি শঙ্কুর আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, শঙ্কুটির ভূমির ব্যাস। আচ্ছা শঙ্কুর আয়তনের সূত্র যদি বলি 1/3πr², আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর ইন্টু এইচ, এই যে এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা, ঠিক আছে। এটাই আমাদের দেওয়া আছে কত, 154 দেওয়া আছে। আচ্ছা উচ্চতা 12 বলেছে, যে এইচের জায়গায় 12 বসিয়ে দেবো, তাহলে 1/3, পায়ের মানটা 22/7 বসালাম, আর এখানে ভূমির ব্যাসার্ধ যেটা আর এটা দেওয়া নেই, এটা বের হবে, আর এর মানটা বের করব, আর এইচ উচ্চতা যেটা আমাদের এখানে 12 সেমি বলেছে, এখান থেকে সরল করে আমরা দেখো আর এর মানটা পেয়ে যাব। আর পেয়ে গেলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ মানে আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলে শঙ্কুটির ভূমির ব্যাস পেয়ে যাব, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। চলো সরলটা করো। আচ্ছা এখানে দেখো তো আমরা লক্ষ্য করে এখানে যে 154 আছে, 11 থেকে কাটাকাটি যাবে, হ্যাঁ যাচ্ছে, দেখো 11 × 11, 11 × 4 = 44, তাহলে 11 × 11, 11 × 4 = 44, আর এখানে 11 × 22, এটাকে 11 দিয়ে কাটাকাটি করলাম, এই যে 2 × 7 = 14, এখন এই যে 3 × 4 = 12, এই যে 3 × 4 = 12, তাহলে আমাদের এখানে রইল, তবে আমাদের রইল এখানে r² গুণিত এটা 4 আছে, আর এদিকে আমাদের কত আছে দেখো এই 7, এই যে একটা 7 ছিল, 7টাকে আমি কণাগুণি গুণ করে দিলাম, তাই তো 7টা এভাবে কণাগুণি গুণ করে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে r² সমান সমান এদিকে 7 × 7 আর এখানে 4। তো এবার যদি আমরা এখান থেকে r এর মানটা বের করতে চাই, তাহলে বর্গমূল করে নেব, 7 × 7, আর 4কে আমরা 2 × 2, তাহলে দুটোর সাথে যেন একটা 7 বের করো, দুটো 2 যেন একটা 2 বের করো, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা শঙ্কুটির ব্যাস পেয়ে যাব, ভূমির ব্যাস, তাহলে অতএব লিখব শঙ্কুর ভূমির ব্যাস। দেখো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, এই যে আমি 2 দিয়ে গুণ করলাম, আর এখানে এককগুলো দেখো সেমিতে আছে, তো এখানে তোমরা সেমি লিখতে পারবা, সেমি, 2 2 কেটে দাও, তাহলে আমরা দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম 7 সেমি। এই যে আমাদের ডি নাম্বার অপশানটা দেখা যাচ্ছে 7 সেমি, তাহলে আমাদের এখানে ডি নাম্বার অপশান, তো বসিয়ে দাও ডি নাম্বার অপশানটা। পরে চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। আচ্ছা তোমাদের যেতে হবে স্কুল নাম্বার, এই যে আজ থেকে স্কুল 3 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা যে 2-এর যে 1-এর প্রশ্নটা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু করা হয়ে গেছে অঙ্কটা। আমরা চলে আসবো 2-এর 2 নম্বরটা, চলো এই প্রশ্নটা করাই।
তো কী বলছে 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 9 সেমি এবং 12 সেমি। ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে। ভালো একটা প্রশ্ন। দেখো সমকোণী ত্রিভুজ আছে, তো এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন, এই কোণটা আমাদের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য দেওয়া আছে। ধরো এটা 12 সেমি আর এটা আছে আমাদের 9 সেমি, তাই তো? তাহলে আমাদের এই যে ত্রিভুজটির যে পরিবৃত্ত, আমি ত্রিভুজটির পরিবৃত্ত একটু তৈরি করার চেষ্টা করছি। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত লক্ষ্য করো। তাহলে এভাবে আমাদের একটি পরিবৃত্ত তৈরি হবে। যাই হোক, এভাবে একটা পরিবৃত্ত তৈরি হবে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, তাহলে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ হবে না, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা জানতে হবে এখানে, খুব ভালো দেখো নিয়মটা আছে, ভালো করে জেনে রাখো। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজে যে পরিবৃত্ত তৈরি হবে, সেই পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা হবে না, অতিভুজ বাহুর, অতিভুজ বাহু এ বি সি, এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করবে এই যে পরিকেন্দ্রটা। তাহলে অতিভুজ বাহুর অর্ধেক যেটা হবে, মানে অতিভুজ বাহুটা হবে পরিবৃত্তের ব্যাস, আর এই যে ওয়েটা অতিভুজ বাহুর যে অর্ধেক সেটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এসি বাহুর অর্ধেক, মানে ওয়ে। বাস, তাহলে আমাদের এখানে এসি বাহুর দৈর্ঘ্য দরকার। এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই আমরা ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, এসি বাহুর অর্ধেক করে, অতিভুজের অর্ধেক। চলো আমরা এখন বের করব আমরা এসির দৈর্ঘ্য। একটা সমকোণী ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য জানা থাকলে আমরা এই যে অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো। তোমরা জানো সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে এই যে সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো? তাহলে অতিভুজ এর মানটা বেরোবে, এসির মানটা, বিসির মানে যে 12 স্কোয়ার, আর এবি হচ্ছে 9 স্কোয়ার। 12 বর্গ যদি ভাঙো 144 পেয়ে যাবা, 12 গুণ করবা 144, আর 9 বর্গ 9 গুণ করে 81 পেয়ে যাবা। আচ্ছা, এখানে দেখো আমি এটা যদি যোগ করি, 4 আর 1 5, আর 8 আর 4, 8 4 12, 12 2, হাতে থাকলো 1 1 1 2, 1 1 2, 225 পেয়ে গেলাম আমরা। তাহলে এসি স্কোয়ার 225, তাহলে এসি কত হবে? তা 225-এর বর্গমূল। আচ্ছা, 225-এর বর্গমূলটা 15 হয়। ঠিক আছে, 15টা কী করে হয় আমি তোমাদের দেখাই। ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল, এভাবে ডান দিক থেকে জড়া মারো আর 2কে নিয়ে কাজ করো। তাহলে এখানে 1 নিয়েই নিতে হবে আমাদের, কারণ 2 নিলে 2 দিয়ে 4, 2-এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে 1 নাও, 1 1 1। আচ্ছা, এটা আমাদের 1 নামবে। এবার এখানে টান দিয়ে 1-এর ডবল মানে 2 বসাবা একটু জায়গা রেখে। এখন 1 তো ছোটা যাবে, এখন এই যে 25 সংখ্যাটাকে নামিয়ে দিতে হবে, একদম জোড়াটাকে নামিয়ে দেবা। চাইলে তুমি একটা সংখ্যা নামাতে পারবে না, যেহেতু এখানে এই যে জোড়া করা আছে, তাহলে পুরো এই যে জোড়াটাকে নামিয়ে দেবা। এখন দেখো এখানে কোনো একটা সংখ্যা বসাও, যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ করবা। যদি আমি এখানে 5 নিয়ে নিই, কিন্তু 5 আছে, 5 5 25 মিলবে, 5 5 25-এর 5, 5 দিয়ে 10, মানে 5 নিলে 5 দিয়ে গুণ করতে হবে, মনে রাখবা। 5 5 25-এর 5, 5 দিয়ে 10, আর হাতে 2 12। দেখো এই যে আমাদের, তা 5 নিয়েছো না, এখানে 5 নিয়ে নাও। তাহলে আমাদের 225-এর বর্গমূল যেটা 15 পেয়ে গেলাম। তাহলে আমরা বর্গমূলটা পেয়ে গেলাম 15। তো দেখো এসি আমরা অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু পেয়ে যাব সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই তো, সমকোণী ত্রিভুজের। তাহলে আমরা দেখব যে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ, একদম ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, মনে রাখবা, এখানে বোঝার ব্যাপার আছে। পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে এই যে আমাদের অতিভুজ যেটা আছে পেলাম, এই যে 15। এককটা যদি বলি এখানে এককটা সেমিতে হবে। ঠিক আছে, এই যে 15 সেমি, তাহলে 15 সেমিকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, মানে অতিভুজের অর্ধেকটা হয়ে যাবে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে ওয়ে, এত সেমি। আচ্ছা, তাহলে এখানে তোমরা এখানে 15 অর্ধেক যেটা পেয়ে যাবে 7.5, 7.5। এবার একবারে করে দিলাম, তোমরা চাইলে ভাগটা করবা, এভাবে ভাগটাকে দেখিয়ে দিবা। দেখো এবার 7 বারে যাবে, 2 7 14, এখানে 1 নামবে, দশমিক জন্য 0 নিয়ে নেবা, আর 2 5 10। এই যে দেখো, তাহলে 7.5 সেমি।
তাহলে আমরা দেখো পেয়ে গেলাম না। তাহলে আমাদের যেখানে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছিল, তা আমরা দেখো কত বের করলাম। ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7.5 সেমি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে লক্ষ্য করো, এখানে অ্যান্সারটা যদি বসিয়ে দিই, যেটা পেলাম 7.5 সেমি। খুব একটা ভালো প্রশ্ন ছিল। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 3 নাম্বারটা। একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তো গোলকটির ব্যাস কত? গোলকের বক্রপৃষ্ঠে মানে সমগ্রতল, যেটা গোলক ফুটবল, যেটা তোমাদের দেখালাম একটা অঙ্কে। তাহলে এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটাই আমাদের বলেছে 616 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর পাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা ব্যাস পেয়ে যাবো। আচ্ছা, এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, যাবে কি? 4 একে 4, 2 আসলো 21, 4 5 20, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, চলো 4 দিয়ে কেটে দিচ্ছি। 4 একে 4 মানে 6টাকে 4 ধরলাম, তা 2 বাসলো মানে 21, 21 বলতে 4 5 20, 21কে 20 নিলাম, 4 5 20, আবার 1 বাসলো মানে 16 হয়ে গেল, 16 তো 4 4 16। আচ্ছা, পায়ের মান 22/7 ইন্টু r², এইদিকে 154। চলো এখানে 11 দিয়ে কাটাকাটি করো, 11 কে 11, 11 4 44, আর 11 দিয়ে 22, 2 7 14। তা দেখো r² আমরা পেয়ে যাচ্ছি 7 × 7, এই যে কোনাগুনি গুণ 7 7, তাহলে আমরা আর কত পেয়ে যাবো? √7 × 7, তাহলে আর পেয়ে গেলাম আমরা 7। তাহলে আমরা এখানে গোলকের ব্যাস যদি আমরা বের করি, এই যে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো এত, এখানে এককটা বর্গ সেমি আছে, তাহলে আমরা এখানে সেমি লিখে দেবো, 2 7 14 সেমি। ঠিক আছে, তার গোলকের ব্যাস 14 সেমি, এটা আমাদের অ্যান্সার। তাই পরে দেখো, পরের পেজে চলে এসো, আমরা 139 পেজের অঙ্কগুলো করালাম। এবার 140 পেজে যা আছে দেখো, 2-এর 4 নম্বর, এটা হচ্ছে আমাদের 2-এর 4। আচ্ছা, 2-এর 4-এর প্রশ্নটা যেটা বলবো, যে এটা আগের ক্লাসে আমরা করে দিয়েছি, তোমাদের যেতে হবে, তোমরা যাবা 7 নাম্বার স্কুলে। 7 নাম্বার স্কুলে গিয়ে দেখবা যে 2-এর, সেখানেও 2-এর 4 নাম্বার প্রশ্নটা আছে। ওকে, আগের ক্লাসে করা গেছে। চলে আসবো আমরা বড় প্রশ্নগুলোতে। চলো আমরা বড় প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা করাই। তবে এখানে 3-এর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। শ্যামবাবু 5,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। 3 মাস পরে যদুবাবু 6,000 টাকা এবং 5 মাস পর আবার সনাতনবাবু 8,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিল। আর বছরের শেষে বলেছে 3400 টাকা যদি লাভ হয়, তাহলে কে কতটা পাবে লভ্যাংশ থেকে, সেটা বের করতে বলেছি। এখানে আমাদের কী করতে হবে, যে 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে, যেহেতু বিভিন্ন সময় টাকা দিয়েছিল বিভিন্ন জন। তো চলো আমরা এখানে লিখব 1 মাস হিসাবে, প্রথমে কে আছে? প্রথমে আছে শ্যামবাবু, তাই তো। 1 মাস হিসাবে শ্যামবাবু কমা, তারপর আছে যদুবাবু ও তারপর আছে সনাতনবাবুর মূলধনের অনুপাত। দেখো এই জিনিসটা বুঝো। তাহলে আমরা দেখো তাদের 1 মাস হিসাবে যেহেতু মূলধনের অনুপাত বের করতে চাই, এখানে শ্যামবাবু 5,000 টাকা, তার টাকাটা কিন্তু সারা বছর খাটে, তাহলে 12 মাস খাটে এখানে। তাহলে এখানে শ্যামবাবুর টাকাটা, এই যে 5,000 টাকাটা 12 মাস কাটে, তা 12 দিয়ে আমি গুণ করে দিলাম, = 2। এবার যদুবাবু দেখো, যদুবাবু কিন্তু 3 মাস পরে এসেছিলো, 3 মাস পর, মানে 12 মাস থেকে 3 মাস বাদ চলে গেল, তাহলে কত মাস থাকলো? 12 থেকে 3 বাদ দিলে 9 মাস। তাই যে যদুবাবুর 6,000 টাকাটা কিন্তু 9 মাস খাটে, তাহলে এই যে যদুবাবুর 6,000 টাকাটা কত মাস খাটে? 9 মাস। ঠিক আছে, যত মাস খাটবে তত দিয়ে গুণ করে দিতে হয়। এভাবে কিন্তু 1 মাস হিসাবে মূলধনটা বের হয় তাদের, মানে অনুপাত বের হবে। আচ্ছা, এখন আমরা চলে আসবো সনাতনবাবুর দেখো 5 মাস পরে কিন্তু সনাতনবাবু 8,000 টাকা দিয়েছিল, তাহলে 5 মাস পর, তাহলে 12 মাস থেকে 5 মাস বাদ দিতে হবে। তো তাহলে সনাতনবাবুর যে 8,000 টাকাটা
কত মাস কাটবে? 12 মাস থেকে 5 মাস বিয়োগ করে 7 মাস। তাহলে এই টাকাটা কিন্তু 7 মাস কাটে। 5 মাস পরে জমা দিয়েছে না, তা 7 মাস কেটেছে, মানে বছরের শেষে লাভ যেহেতু। তাহলে সনাতন বাবুর যে 8,000 টাকা, এটা কেটেছে কিন্তু 7 মাস। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, তাই না? এভাবে আমরা তাদের যে 1 মাস হিসাবে মূলধনের অনুপাতগুলো কিন্তু আমরা পেয়ে যাব। চলো আমরা এখানে লঘিষ্ঠ করি। আচ্ছা, এখানে 3টে করে শূন্য আমরা সব জায়গা থেকে কেটে দিতে পারবো। আচ্ছা, এখানে আর কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করা যাবে। দেখো, এটাকে যে আমি 2 × 12 করলাম, 2 × 3 = 6 করে দিলাম, আর 2 × 4 = 8 করে দিলাম। আর তো কাটাকাটি যাচ্ছে না, চলো আমরা এখানে গুণ করে নিই। 6 × 5 = 30, এটা 9 × 3 = 27, এটা 7 × 4 = 28। পেয়ে গেলাম তাদের মূলধন অনুপাত। এবার এই অনুপাত থেকে এই যে আমাদের লাভ বলে দিয়েছে, এখানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে এখানে বছরের শেষে 3400 টাকা। এই লাভ থেকে কে কত টাকা পাবে সেটা আবার বের করে নেব। তাহলে আমরা দেখো, এই যে 3400 টাকা লভ্যাংশ থেকে আমি প্রথমে বের করব কার? প্রথমে আছে আমাদের শ্যামবাবু আছে, তাই তো? শ্যামবাবু প্রথমে আছে, তো শ্যামবাবুটাই বের করি। তাহলে শ্যামবাবু পাই, শ্যামবাবুর লভ্যাংশটা বের করি। লিখি শ্যামবাবুর লভ্যাংশ। দেখো, শ্যামবাবুর লভ্যাংশ করে পাবা। শ্যামবাবুর আছে অনুপাতটা 30, তাহলে এখানে আমরা করব 30 এবার আনুপাতিক যোগ করে নেবা নিচে। এটা যোগ করো, 8 আর 7 15, 15 এর 5 বসালাম, হাতে থাকলো আমাদের 1, আর 2 2 4, 4 3 5, আর হাতের 1 6, তাহলে আমাদের দেখো 65 দাঁড়িয়ে গেল। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কত? 65 বসিয়ে দেবো, তাই তো? 65। আচ্ছা, গুণ দিতে হবে আমাদের যত টাকা মোট লাভ ছিল 3400। এই যে আমাদের 3400 টাকা মোট লাভ। চলো আমরা কাটাকাটি করি। আচ্ছা, এখানে দেখো আমি 17 দিয়ে কাটাকাটি করতে পারবো। 17 দিয়ে 34, আর 17 পাচ্ছে কিন্তু 65 হবে, তাই তো? তাহলে এখানে আমি করলাম 17 পাচ্ছে 65, 17 দিয়ে 34, দুটো শূন্য বসিয়ে দিলাম। পাই দিয়ে কাটাকাটি করি। পাই দিয়ে যদি কাটাকাটি করে লক্ষ্য করো, 5 4 এ 20, শূন্যটা বসে গেল। তাহলে আমাদের এই যে 40 আর 30, এদের গুণফলটা করলেই পেয়ে যাবো শ্যামবাবুর লভ্যাংশ। তাহলে 4 3 12, আর দুটো শূন্য বসিয়ে দেবো। এই যে আমাদের 1200 টাকা শ্যামবাবুর লভ্যাংশ। তাহলে এইভাবে করে আমরা যদুবাবুর এবং সনাতনবাবুর লভ্যাংশটা বের করে নিই। তা আমরা লিখব এখন যে যদুবাবুর লভ্যাংশ। যদুবাবুর লভ্যাংশ হবে, এখন দেখো আমাদের কাটাকাটি করে তো আমরা 40 পেয়ে গেলাম। তাহলে দেখো 40 আর 30 গুণ করে, দেখো এই যে শ্যামবাবুরটা 30, 40 30 গুণ করে আমরা শ্যামবাবুর লভ্যাংশ পেলাম। তাহলে একইভাবে তো আমরা 40 আর 27 গুণ করে আমরা যদুবাবুর লভ্যাংশ পেয়ে যাব। যদুবাবুর যেহেতু অনুপাতটা ছিল 27, তাহলে আমরা এই যে 27-এর সঙ্গে শুধু গুণ করে দিতে হবে এই যে 40টা। তো এটা যেহেতু গুণ করে নাও না, তাহলে এখানে দেখো 4 দিয়ে গুণ করো, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 2 8, 1 2 10, এই যে আমাদের। আর এখানে একটা শূন্য বসিয়ে দাও, এই যে টাকাটা পেয়ে গেলাম 1080 টাকা। তাহলে এই টাকাটা লভ্যাংশ পেয়েছিল যদুবাবুর। চলো যদুবাবুর বের করলাম। এবার আমরা সনাতন বাবুর বের করে নেব। তাহলে লিখবো আমরা সনাতন বাবুর লভ্যাংশ। সনাতন বাবুর লভ্যাংশ। দেখো, সনাতন বাবুর যে মূলধনের অনুপাতটা ছিল 28, তাহলে এই 28কে গুণ করে দাও এই যে 40 দিয়ে, যেটা কাটাকাটি করে পেয়েছো। 4 দিয়ে গুণ করো, 4 8 32-এর 2, হাতে থাকলো 3, 4 2 8, 8 আর 3 11, আর একটা শূন্য আছে বসিয়ে দাও। এই যে 1120 টাকা, এই টাকা হচ্ছে কার? এই হচ্ছে আমাদের সনাতন বাবুর। তো দেখো, এইভাবে আমরা 3 জনের, ঠিক আছে, আমরা কিন্তু লভ্যাংশগুলো বের করে নিলাম। এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল, তাই তো? এখানে লক্ষ্য করো, এই যে বছরের শেষে 3400 টাকা লাভ হলে এই লাভ থেকে কে কত টাকা পাবে, যেটা আমরা কিন্তু এখানে বের করলাম। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন করে ফেললাম। এবার আমরা চলে আসবো 3-এর অথবা। চলো দেখো 3-এর অথবা প্রশ্নটা কি বলছে। 3-এর অথবা, তো এখানে বলছে কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 2000 টাকা,
প্রত্যেকের মূলধন কিন্তু 2000 টাকা, ঠিক আছে। মানে সমরের মূলধনটাও 2000 না, সরি 20,000 টাকা আছে। মানে সমরের মূলধনটাও 20,000 টাকা আর মহিমের মূলধনটাও 20,000 টাকা। আচ্ছা, 6 মাস পরে সমর আরও কিন্তু 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা আবার তুলে নিল। তাহলে বছরের শেষে যদি 32,000 টাকা লাভ হয়, তাহলে যে প্রত্যেকে লভ্যাংশ থেকে কত টাকা পাবে সেটা কিন্তু বের করতে বলেছি। তাহলে এখানেও আমাদের দেখো তাদের কিন্তু 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা কিন্তু বের করতে হবে, যেহেতু 6 মাস পরে সমর 5,000 টাকা দিয়েছিল এবং মহিম কিন্তু টাকাটা তুলেছিল, তাই তো। তাহলে এখানে আমরা লিখব, দেখো যে 1 মাস হিসাবে সমর ও মহিমের মূলধনের অনুপাত 1 মাস হিসাবে সেটা আমরা বের করতে চাইব। 1 মাস হিসেবে সমর ও মহিমের মূলধনের অনুপাত। দেখো প্রথমে আমি সমরের যদি বের করতে চাই, দেখো সমরের মূলধনটা ছিল 20,000 টাকা, তো তা লক্ষ্য করে এখানে এই যে 20,000 টাকা, দেখো 6 মাস পর কিন্তু এখানে সমর কিন্তু দিয়েছিল 5,000 টাকা 6 মাস পর। তাহলে 6 মাস তো 20,000 টাকা খেটে নিয়েছে, তাহলে সমরের এই যে 20,000 টাকাটা কিন্তু 6 মাস খেটেছে, তারপর কিন্তু কি করেছে 5,000 টাকা দিয়েছিল। মানে 20,000 টাকা তো ছিল, দেখো 20,000 টাকা ছিল, আবার 5,000 টাকা দিয়েছিল, ওই যে 5,000 টাকা। তাহলে এই যে টোটাল টাকাটা, এই টাকাটা কত মাস কাটবে 6 মাস পর। তাহলে 12 মাস থেকে 6 মাস বাদ দিলে আবার 6 মাসই থাকে, তাহলে একে আবার 6 দিয়ে গুণ করতে হবে, এই টাকাটা আবার 6 মাসেই কাটবে। ওকে, এটা হলো আমাদের কার, এটা হলো সমরের যেটা পেলাম মূলধনের অনুপাত = এবার চলে আসবো মহিমের। দেখো মহিম 5,000 টাকা কিন্তু তুলে নিয়েছিল 6 মাস পরই, তাহলে এখানে মহিমের যে মূলধনটা ছিল 20,000 টাকা, তাহলে এখানে কিন্তু মহিমের মূলধন 20,000 টাকাটা কিন্তু 6 মাস খেটেছে। তাহলে এখানে 20,000 টাকা যে মহিমের 6 মাস কিন্তু খেটে নিয়েছে। তারপরে এই যে এখানে আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এই যে 20,000 টাকা থেকে 5,000 টাকা তুলে নিয়েছিল, এখানে বিয়োগ দাও, এই যে আমাদের 5,000 টাকা তুলে নিয়েছে, তাই তো। তাহলে এই যে তুলে নেওয়ার পর যে টাকাটা থাকবে, এই টাকাটা কত মাস কাটবে, দেখো 6 মাস পর ঘটনা, 12 মাস থেকে 6 মাস বিয়োগ করলে আবার 6 মাসই ফিরে থাকবে। তাহলে একও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। ওকে, এই টাকাটাও 6 মাস কাটবে। তা চলো এখানে সরল করে কিন্তু মূলধনগুলো বের করতে হবে ভালো করে। আচ্ছা, আমি এখানে কাজ করি, আমরা যেহেতু দেখি না, তো আমাদের এখানে 3টে করে শূন্য আমি দাঁড়াও, প্রত্যেক জায়গায় কটা করে শূন্য কাটাতে পারবো। এখানে কিন্তু আছে যেহেতু 3টে শূন্য, শুধুমাত্র 3টে শূন্য কাটাতে পারবো। 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, এখানে 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, সব জায়গা থেকে 3টি করে শূন্য আমরা কেটে দিলাম, পারবো কাটাতে, কারণ সব জায়গায় 3টি করে শূন্য পাওয়া যাচ্ছে, তাই তো। আচ্ছা, এবার দেখো 6 এখানে আছে, 6 এখানে আছে, 6 এখানে আছে, 6 সব জায়গায় আছে, তাহলে 6 6, তাহলে এই জায়গায় আছে আবার 6, এখানেও 6, 6গুলো কিন্তু কেটে গেল। তাহলে আমরা দেখো আমাদের কী থাকলো, এখানে থাকলো আমাদের 20, আমি 20 লিখলাম, প্লাস আর এখানে 20 আর 5 যোগ মানে 25, এটা আমাদের 25 হয়ে গেল সমরের, এটা = এবার মহিমের, দেখো মহিমের আমাদের এখানে 20 বেঁচেছে, এটা আমাদের 20, আর এখানে যোগ, এখানে দেখো 20 থেকে 5 বিয়োগ হবে, এটা আমাদের 15, তাহলে এটা বাঁচলো আমাদের। আচ্ছা, তাহলে এখানে এদের যোগগুলো করে নিই আমি, 20 আর 25 যোগ করো, এটা আমাদের হয়ে যাবে 45, আর 20 আর 15 যোগ করো, 20 আর 15 যোগ করলে এটা হয়ে যাবে আমাদের 35। চলো আমরা এখানে 5 দিয়ে যদি লঘিষ্ঠ করি, 5 নং 45 আর 5 7 35, দেখো আমরা এইভাবে বের করলাম যে সমর এবং মহিমের যে মূলধনের অনুপাত, যেটা 1 মাস হিসাবে, এইভাবে কিন্তু বের করে নিতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল, এটা যদি করে নিতে পারো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো চলো এরপরে আমাদের বছরের শেষে এখানে লভ্যাংশ বলেই দিয়েছে 32,000 টাকা, এই লভ্যাংশ থেকে এই অনুপাত থেকে কে কত টাকা পাবে আমরা বের করে নেব। তা আমরা লিখব 32,000 টাকা, তো এই যে 32,000 টাকা লভ্যাংশ থেকে,
থেকে 32,000 টাকা লভ্যাংশ থেকে কার লভ্যাংশ বের করব? আমরা প্রথমে সমরের বের করে নেব। সমরের লভ্যাংশ। দেখো সমরের লভ্যাংশ লক্ষ্য করো। সমরে যেটা মূলধন যেটা 9, তাহলে 9 আনুপাতিক যোগ করবা, 9 আর 7 যোগ করে নেবা, এটা হবে আমাদের 16। আর মোট লভ্যাংশ 32,000 টাকা, 32,000 টাকা দিয়ে গুণ করে নেবা। ওকে, এত টাকা। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সমরের লভ্যাংশটা 16 দিয়ে কাটাকাটি করে, 16 দিয়ে 32, আর এখানে 3টা শূন্য আমি বসিয়ে দেবো। 9 দিয়ে 18, 3টা শূন্য বসিয়ে দাও, 18,000 টাকা। তাহলে 18,000 টাকা হচ্ছে সমরের লভ্যাংশ। এরপরে আমরা মহিমের লভ্যাংশ বের করব, এবং মহিমের লভ্যাংশ। দেখো এখন তো আমাদের কাটাকাটি করে 2,000 টাকা পেয়ে গেছি। তাহলে তোমরা 2,000-2,000-এর সঙ্গে 9 গুণ করে দেখো, এই যে 9 গুণ করে আমরা সমরের লভ্যাংশ যেভাবে পেয়ে গেলাম, তাহলে একইভাবে 2,000-এর সঙ্গে 7 গুণ করে তো আমরা মহিমের লভ্যাংশ পেয়ে যাব। তো আমরা এখানে দেখো 7 গুণিত 2,000 করছি, 2,000 টাকা। এটা যদি আমরা গুণ করে নিই, 7 দিয়ে 14 আর 3টা শূন্য বসিয়ে দেবো, তাহলে মহিমের লভ্যাংশটা ছিল 14,000 টাকা। দেখো আমাদের হয়ে গেছে 3 অথবা, একদম যেভাবে বলেছিল সেভাবে কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, চলো এরপরে বড় প্রশ্নগুলো। আচ্ছা, এরপরে বড় প্রশ্ন দেখো, আমরা কিন্তু বইয়ের বাইরে যেগুলো থাকে বড় প্রশ্ন সেগুলো করাচ্ছি। যেরকম 3 এবং 3 অথবা, এই দুটো অঙ্ক কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন ছিল, বই থেকে ছিল না। বইয়ের বাইরের প্রশ্ন ছিল, দেখো আমি করিয়ে দিলাম তোমাদের। আমি এর আগেও বলেছি বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই প্রশ্নগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, শুধুমাত্র এই যে জ্যামিতিক প্রয়োগ যেটা 6 দাগের, বইয়ের বাইরে থাকলেও করায় এবং বই থেকে থাকলেও করায়, তাই তো। আর বাকি যে বড় প্রশ্নগুলো যেগুলো বই থেকে আছে, 4 দাগের 5 দাগের সব বই থেকে আছে, এই প্রশ্নগুলো করাচ্ছি না, কারণ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। এই প্রশ্নগুলো ক্লাস দিয়েছি আমি, এর আগেও বলেছি। তো চলো আমি 6 দাগের জ্যামিতিক প্রয়োগটা তোমাদের করিয়ে দিই। ওকে, আচ্ছা তোমাদের এখানে বলবো 6 দাগের যে জ্যামিতিক প্রয়োগটা আছে না, এই জ্যামিতিক প্রয়োগটা আগের ক্লাসে আমি করে দিয়েছি। আগের ক্লাসে কোথায় করিয়েছি? 6 নম্বর স্কুলে তোমরা যাবা, দেখবা যে 6 নম্বর স্কুলে যে 6-এর যে জ্যামিতিক প্রয়োগটা আছে সেই অঙ্কটাই আছে। ওকে, আগের ক্লাসে করা হয়ে গেছে। ওকে, বাকি 7 এবং 7 অথবা 8 এবং 8 অথবা প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে। যদি বইয়ের বাইরের প্রশ্ন থাকতো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমি করিয়ে দিতাম। যেভাবে দেখো 3 দাগে 3 এবং 3 অথবা বইয়ের বাইরে থেকে ছিল বলে করিয়ে দিলাম না। আর এই যে বাকি বড় প্রশ্নগুলো যদি বইয়ের বাইরে থেকে থাকতো তাহলে আমি কিন্তু করিয়ে দিতাম। বইয়ের প্রশ্ন আছে বলে আমি ছেড়ে দিলাম, কারণ বইয়ের প্রশ্নগুলো তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ বই থেকে যে প্রশ্নগুলোর ক্লাস, ঠিক আছে, টেক্সট বুক থেকে তোমাদের ক্লাসগুলো যাচ্ছে, প্রায় যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা বইয়ের প্রশ্নগুলোর ক্লাস যদি দেখতে চাও তোমরা চলে যাবো আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই যে বইয়ের অঙ্কগুলো একদম দেখতে পাবা। ঠিক আছে, কোনো চিন্তা নাই। ওকে, এই ছিল আমাদের 11 নম্বর স্কুল। দেখো 11 নম্বর স্কুল কমপ্লিট, সম্পূর্ণ পাঠ তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।